শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। শিক্ষার্থীদের আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই অপরাধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে লিখিত অভিযোগে। অন্যদিকে রাজধানীর কাফরুল ও উত্তরা থানায় অপহরণ, গুম এবং শিক্ষার্থী হত্যার অভিযোগে আরও 2টি মামলার আবেদন করেছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শিক্ষার্থীদের আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে অ্যাডভোকেট গাজী MH তামিম এ অভিযোগ দায়ের করেন। জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে লিখিত অভিযোগে। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত। রাজধানীর কাফরুল এলাকায় গত 19 জুলাই ঢাকা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন নিহত হন। রাজনের ভাই মোহাম্মদ রাজীব বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং শুনানি শেষে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য বিবরণী আকারে নথিভুক্ত করার নির্দেশ দেন। এছাড়া 2015 সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। পরে উত্তরা পশ্চিম থানাকে এটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন আদালত। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায় এক একটা দিন গুনতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী র্যাব হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নুসরাত, আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ডের আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের বিস্তারিত জানান। ধন্যবাদ। আপনি কিন্তু জানেন আজকে কিন্তু আদালতে তোলা হয়েছে সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যা 7টার দিকে আদালতে তোলা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হককে, যিনি যারা ছিলেন হচ্ছে আমাদের সাবেক সরকারের আইনমন্ত্রী এবং শিল্প বিনিয়োগ উপদেষ্টা। আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলার পর থেকেই একটি চাঞ্চল্যকর একটি অবস্থা কিন্তু চারদিকে বিরাজ করছিল, থমথমে পরিস্থিতি ছিল প্রথমে, কিন্তু তারপর কিন্তু জনতা যারা আছেন তারা সবাই আমাদের যতটুকু তাদের ক্ষোভ ছিল ততটুকু ক্ষোভ কিন্তু তারা ঝেড়েছেন। আজকে আইনমন্ত্রী যিনি ছিলেন তার উপরে কিন্তু আজকে
আজকে একটি প্রাণনাশের একটি আশঙ্কা সবাই করছিলেন, সেই আশঙ্কা কিন্তু বাস্তবে রূপ নেওয়ার পথেই ছিল। প্রতিটি মানুষ কিন্তু হাতে ঝাড়ু থেকে শুরু করে জুতা থেকে শুরু করে এবং ডিম ছুটতে আমরা দেখেছি। লাস্ট মোমেন্টে কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আদালতে কিন্তু একটি শোরগোল ছিল, 10 দিনের রিমান্ড তাদের একটি চাওয়ার ব্যাপার ছিল, 10 দিনের রিমান্ড চেয়েছে। আর আমরা আগে যেটি দেখেছি আদালতে যখনই কোনো রিমান্ড চাওয়া হয় তার থেকে 2 দিন 3 দিন কম কিংবা বেশি রিমান্ড আমরা মঞ্জুর করতে দেখেছি। কিন্তু আজকে সর্বপ্রথম আরও একটি ব্যাপার আমরা দেখেছি, সেটি হচ্ছে আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে 7 মিনিটের মধ্যে কিন্তু আমাদের আদালত কিন্তু সেটি মঞ্জুর করেছেন। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন। আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের কতটুকু ক্ষোভ তারা ঝাড়ছেন এবং তারা কিন্তু আমাদেরকে যতটুকু বলার চেষ্টা করেছে, তারা বারবার বলেছে যে তাদের একবার তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এরকম কোনো সুযোগ যেহেতু নেই, তো এই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। আরও একটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, আমরা গতকালকে যে ছবিগুলো আমাদের গণমাধ্যমে এসেছিল তারা কিন্তু পরা ছিল একটি, আমরা দেখেছি লুঙ্গি পরা ছিল এবং সেই সাথে শার্ট পরা ছিল। আজকে কিন্তু তাদের সেই শরীরের পোশাকের বদল এসেছে। আমরা দেখেছি সালমান এফ রহমান একটি পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং আমাদের আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক তিনি কিন্তু একটি শার্ট পরিহিত ছিলেন এবং তারা আজকে মাথায় তাদের হেলমেট ছিল, সেই সাথে ছিল তাদের ভেস্ট। কিন্তু যতই থাকুক আমরা কিন্তু দেখেছি লাস্ট মোমেন্টে উৎসুক যেই জনতা আছে তারা কিন্তু তাদের যতটুকু ক্ষোভ ছিল ততটুকু ক্ষোভ আজকে ঝাড়ার চেষ্টা করেছে। সেই সাথে আরও একটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি জেসমিনারা, আপনি দেখবেন ভেতরকার পরিস্থিতিটি আমরা আপনাকে একটু দেখাতে চাই। ভেতরে কিন্তু এখনও সুরক্ষা বলয় কিন্তু তারা সবসময় চেষ্টা করছে সুরক্ষা বলয়ের জন্য পর্যাপ্ত থাকে এবং সুরক্ষা বলয়ের মধ্য দিয়েই কিন্তু আজকে আক্রমণ করা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের উপরে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তারপরও সালমান এফ রহমানের উপরে ডিম ছোড়া হয়েছে এবং আনিসুল হকের শরীরের পোশাক ধরে টানা হেঁচড়া করা হয়েছে। কিছু সবচেয়ে বেশি যেটি আমরা দেখেছি, আইনের যারা সদস্য রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, তাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আজকে। এই ক্ষোভ কিন্তু সবাই প্রকাশ করার চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে তারা যেন আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে তাদের হাতে তুলে দেয়। বারবার একটি দাবি করছিল যে তাদেরকে আমাদের হাতে তুলে দিন, অন্যথায় ফাঁসি কার্যকর করতে হবে। এখন 10 দিনের রিমান্ড যেহেতু মঞ্জুর হয়েছে তাদেরকে সোপর্দ করা হবে নিউ মার্কেট থানায় এবং সেখান থেকে 10 দিনের রিমান্ড শেষে আবারও তাদেরকে আদালতে তোলা হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু উৎসুক জনতার ভিড়, এখনও অনেকেই রয়েছেন। তাদের পক্ষে যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আমাদেরকে আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিল না। আর সেই জায়গা থেকে তারা জোর গলায় বলতে পারছেন আইনের পর্যাপ্ত যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ করা হবে এবং তাদের যথাযথ শাস্তির আওতায় আনা হবে। তো এই ছিল জেসমিন আরা আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। চলে যাচ্ছি পরের সংবাদে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্রদের আন্দোলনের সব মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে। এদিকে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধ করা হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে ছাত্র আন্দোলনের ঢাকা শহরের সকল মামলা। আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ
31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছেন। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার বিচারের বিষয়ে বর্তমান সরকারের আন্তরিকতার কথা জানিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যা যা করা দরকার তার সবই করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটের টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার তো টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর্ড যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকে না, কিন্তু অন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অলরেডি অ্যাকশন নাও। উৎপাদন সরবরাহ সহ বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অপচয় করব না। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ বেশ কিছু দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত হওয়ার কারণ জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানিয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশ দিতে বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। শুনানিকালে উচ্চ আদালত বলেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। এ সময় হাইকোর্ট জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছিল। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চক্রান্ত শুরু করেছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন বলেও জানান বিএনপির মহাসচিব। কোটা আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এক সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে মাহবুব সৈকতের রিপোর্ট। নিজের জীবন দিয়ে ছাত্র জনতাকে জাগিয়ে তুলে পরপারে চলে যাওয়া শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় যান বিএনপি মহাসচিব। পরে স্থানীয় জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে রক্ষার আহ্বান জানান তিনি। আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে। এরপর পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। আবু সাইদের মতো অসংখ্য মানুষের ত্যাগের অর্জন কেউ যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই।
সে ভারত থেকে আমার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই ধোঁয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গুলি করে ছাত্র জনতাকে তাকে হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। হত্যা করেছে, বিডিআরে হত্যা করেছে, ছাত্র যুবককে হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে। এমন শেষ কয়েকদিনের যে বিপ্লব, এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে, জনতাকে হত্যা করেছে। সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে আজ বিকেল 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে বিশাল পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। যেখান থেকেই হোক পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে ভরা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বুধবার ওয়াশিংটন ডিসি থেকে ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। অপরদিকে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন জয়। বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি বিশ্বাস করেন এ বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। ভারতের প্রতি তার বার্তা কী হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান ও 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানান। অপরদিকে রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন, জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করে হোয়াইট হাউস। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় ভারত। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন প্রণয় কুমার ভার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান ভারতীয় হাই কমিশনার। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে আসেন যুক্তরাজ্যের হাই কমিশনার
সারহা কুক ও সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর সৌদি রাষ্ট্রদূত জানান, পুনরায় বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। To ensure that our partnership benefits the common people in both our countries. So this was basically the discussion, and I also conveyed our appreciation for the role MOFA has played in taking forward our bilateral engagement, and we look forward to working closely with MOFA to advance our relations. Any discussion regarding Sheikh There was no specific agenda for the discussion. Thank you. অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অভিভাবকদের তুচ্ছ তাচ্ছিল্য করা সহ নানান অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা। দীর্ঘদিন ধরে ওই প্রধান শিক্ষিকা স্বৈরতান্ত্রিকভাবে নানান অনিয়ম করায় পরিবর্তিত পরিস্থিতিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও যোগ দেন। তোপের মুখে প্রধান শিক্ষিকা পদত্যাগ করতে বাধ্য হলেও জাল স্বাক্ষর করা নিয়ে তৈরি হয় নাটকীয়তা। মমিন হোসেনের ক্যামেরায় বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। শিক্ষার্থীদের অভিযোগ 2017 সালের 1 জুলাই যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অভিভাবকদের তুচ্ছতাচ্ছিল্য সহ একছত্র আধিপত্য বিস্তার করে নানান অপকর্ম করে আসছিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা। তদন্তটা আসে বোর্ডের চেয়ারম্যানের উপর। সেই থেকে শিক্ষার্থী আর অভিভাবকদের মনে ক্ষোভের দানা বাঁধলে অদৃশ্য অশুভ শক্তির কারণে বহাল তবিয়তে নিজ সিদ্ধান্তে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল হোসনে আরা। আমাদের আগে বেতন ছিল 700 থেকে 800 টাকা, এখানে উনি আইসা এক দফা 1000 টাকা করে ফেলছে। আমাদের দাবি হোসনে আরা ম্যামের পদত্যাগ এক দফা। আমাদের কারণ দুর্নীতি করতেছে আমাদের স্কুলে। গার্জিয়ানদের কোনো মতামত নেয় না, কোনো তার বিপক্ষে কেউ গেলে তার সে বের করে দিতেছে। আমাদের অনেক ভালো ভালো আমাদের শিক্ষক ছিল, আমাদের প্রিয় শিক্ষকদের তারা বের করে দিয়েছে। শুধু তাই নয়, একছত্র আধিপত্য বিস্তার করে মন গড়ার সিদ্ধান্ত নিয়ে বেতন বৃদ্ধি সহ শিক্ষকদের অহেতুক ছাঁটাই এবং প্রতিষ্ঠানের ভবনে নিজে থাকার জন্য আবাসিক কক্ষ স্থাপন করায় পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। কোনো স্কুলে মধ্যে বাড়ি করে রাখছে, তার ফ্যামিলির কয়েকজন মানুষ ওখানে থাকে। কেন কোন স্কুলে তো এরকম না? যেই সকল শিক্ষকরা তার অন্যায়কে সাপোর্ট করে কেবল তারাই এই কলেজে স্কুলে ঠিকভাবে থাকতে পারছে, ঠিক আছে? এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তিনি একা একা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, টিচারদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন না। একটা প্রধান শিক্ষকের থেকে আমরা যে ব্যবহারটা ডিজার্ভ করব, ওনার মধ্যে এই আদব কায়দাটা নাই। প্রধান শিক্ষক হিসাবে যেটা যার যতটা যোগ্যতার দরকার আমার কাছে অতটা যোগ্য মনে হয়নি। তার সাথে কেউ যদি দেখা করতে যেত তার অনেক দম্ভ, সে দেখা করতে যেতে দিত না কাউকে। আমার মা একটা কমপ্লেন নিয়ে আসে, তাকে 7 দিন আসে, তিনি একদিনও বলে আমি ব্যস্ত। উনি ডিসপ্লে নিয়ে উনি ব্যস্ত থাকে, আমাদের মার কথা একবার শোনার চেষ্টা করে না। তোপের মুখে প্রধান শিক্ষিকা হোসনে আরা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেও জাল স্বাক্ষর করায় আরও উত্তপ্ত হয়ে ওঠে রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এক প্রকার বাধ্য হয়ে প্রকৃত স্বাক্ষর করে রেহাই পান প্রধান শিক্ষিকা হোসনে আরা। প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিলাসবহুলভাবে কয়েকটি ফ্লোর দখল করে দীর্ঘ 6 বছর ধরে বসবাস করে আসলেও তার ক্ষমতার কাছে সবাই ছিল জিম্মি। এমনকি শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের নানাভাবে মানসিক নির্যাতন সহ ছাড়পত্র দেওয়ারও হুমকি প্রদান করা হতো। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।